নির্বাচন কমিশন একটা কঠিন কাজ সম্পন্ন করলো। কঠিন মানে প্রায় অসম্ভব ছিল এই কাজ। কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে 12টা রাজ্যে এই এসআইআর এর কাজ শুরু হয়েছিল, কিন্তু একমাত্র এই পশ্চিমবঙ্গেই তারা নানা বাধার সম্মুখীন হচ্ছিল। বিভিন্নভাবে তাদের বাধা দেওয়া হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন ঠান্ডা মাথায় এই কাজটা সম্পন্ন করেছে। নানাভাবে যে চক্রান্ত করা হয়েছিল, সেই চক্রান্ত কিভাবে নির্বাচন কমিশন ব্যর্থ করলো এবং তার পুরোই গোটা এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করলো, আজ সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আমি কিন্তু এর আগেও প্রথম থেকেই আমি বলেছি, নির্বাচন কমিশনের কাজ দেখে আমি প্রথম থেকেই আমার বিভিন্ন ভিডিওতে বলেছিলাম যে নির্বাচন কমিশন যে কাজগুলো করছে সেটা হচ্ছে ঠান্ডা মাথায় করছে। তাকে নানাভাবে প্ররোচনা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সে কোনো কড়া ব্যবস্থা নেই, আর তারপরেই রাজ্য জুড়ে একেবারে পরিকল্পিতভাবে একটা হাঙ্গামা বাঁধিয়ে দিয়ে এই এসআইআর প্রক্রিয়াকে বানচাল করে দেওয়া হোক, সেটা চেয়েছিল। সেই জন্য বিভিন্ন এলাকায় ভাঙচুর, আগুন লাগানো, এমনকি মাইক্রো অবজারভারদের মারধর পর্যন্ত করা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন চেয়েছিল যে পুরো কাজটাকে তুলে নিতে, আর তাই ঠান্ডা মাথায় গোটা এসআইআর প্রক্রিয়াটাকে সে সম্পন্ন করেছে। কি ছিল সেটা হচ্ছে ফর্ম বিলি করা, সেটা হয়ে গেছিল। তারপরে যে শুনানির কাজ ছিল, সেই শুনানিতে ডকুমেন্ট জমা দেওয়ার কাজ। সেই ডকুমেন্ট জমা দেওয়ার সময়ই যত বাধা বিপত্তি এসছে, কিন্তু নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল সব ডকুমেন্টগুলো যথারীতি জমা করে নেওয়া, এবং যথারীতি সেই ডকুমেন্ট জমা হয়ে গেল যখন, তারপরে নির্বাচন কমিশন তার কঠোর ভাবমূর্তি প্রকাশ্যে এনেছিল। কারণ তার কাজটা হয়ে গেছে, মূল কাজ হয়ে গেছে। যে ফর্ম বিলি হয়েছিল সেই ফর্ম জমা পড়ে গেছে, যাদের যাদের ডকুমেন্ট দেওয়ার কথা ছিল তারা সব ডকুমেন্ট জমা দিয়ে দিয়েছে। এবার কাজটা কিন্তু ঘরে বসে। তো এই যে কাজটা, এই কাজটা নির্বাচন কমিশন করেছিল খুব ঠান্ডা মাথায়, ধাপে ধাপে। আর সেই কাজ করার পর শেষ পর্যন্ত কত ভোটার বাদ গেল এখন পর্যন্ত? ভুয়ো ভোটার প্রথমে বাদ গিয়েছিল 58,20,899, আর গতকাল যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে খসড়া তালিকায় যে নাম ছিল সেই নাম থেকে আরও 5,46,053 জনের নাম বাদ গেছে। তো সব মিলিয়ে যে খসড়া তালিকার আগে যেটা বাদ গেছিল, মৃত এবং ওই স্থানান্তরিত যারা এখন নিজের জায়গায় নেই, অন্য জায়গায় চলে গেছে, হ্যাঁ, এই যে ভোটারদের নাম বাদ পড়েছিল, তার সঙ্গে আরও গতকাল 5,46,053 জনের নাম যোগ হলো। সব মিলিয়ে এখন পর্যন্ত যেটা দাঁড়ালো 63,66,952 জনের নাম বাদ গেল। মানে 63,66,952 জন। এরপরেও রয়েছে আরো 60 লক্ষ। এই 60 লক্ষ যেটা রয়েছে বিচারাধীন। জল তো এইখানেই মেশানো রয়েছে। এই 60 লক্ষের মধ্যে অন্তত 30 লক্ষ তো বাদ যাবেই, কারণ যত বেশি জল এইখানেই মেশানো ছিল এবং এইগুলো রেখে দেওয়া হয়েছিল শেষ মুহূর্তে আপ করার জন্যে, এবং তাই করা হয়েছিল যাতে নির্বাচন কমিশন এইগুলো বাছাই করতে হিমশিম খায় আর সব ভুয়োরাও যথারীতি নাম তুলে ফেলে। তো এই যে টোটাল পরিকল্পনা, এই পরিকল্পনা নির্বাচন কমিশন আটকে দিয়েছে। তো এখন পর্যন্ত যে সংখ্যাটা বাদ গেছে 63,66,952,
এই সংখ্যাটাও কিন্তু খুব বড়। যদি আমাদের 292টা বিধানসভা কেন্দ্র, এই 292টা বিধানসভা কেন্দ্রের দিয়ে যদি এই সংখ্যাটাকে ভাগ করা যায়, যেটা বাদ গেছে 63,63,952, এটাকে যদি ভাগ করা যায় তো কত হয়? এটা হয় 20,777। মানে গড়ে প্রত্যেক বিধানসভায় 20,777 জনের নাম বাদ গেছে। ভাবুন, প্রত্যেকটা বিধানসভায় 20,000, অনেক বিধানসভায় তো 5,000 10,000 ভোটের ব্যবধানে জয় পরাজয় ঠিক হয়। আর এখানে এখনই ব্যবধান সেটা হচ্ছে 20,000-এর উপরে চলে গেছে। এটা গড় বলেছি, সেটা কোনো কোনো বিধানসভায় দেখা যাচ্ছে বাস্তবে 10,000 বাদ গেছে, 7,000 8,000 বাদ গেছে, আবার 50,000-এর বেশিও বাদ গেছে। তার মানে বোঝা গেল এই সংখ্যাটা খুব একটা কম নয়। এরপরে যেটা রয়েছে এর সঙ্গে যুক্ত হবে আরও যেটা পড়ে রয়েছে, এই যে বিচারাধীন 60 লক্ষ, আর যা যাচাই করছেন বিচারকরা। এখানে বহু ভুয়ো নথি দিয়ে আপলোড করা হয়েছিল, এইগুলো একটা একটা করে যাচাই করে তবে ছাড়া হবে। ইতিমধ্যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকেও বিচারকরা এসে গেছেন, তারাও এগুলো যাচাই করছেন, দ্রুত গতিতেই সেই কাজগুলো চলছে। তবে যা মনে হয় যে এখান থেকে কম করে 30 লাখ বাদ যাবে। তা সেই 30 লাখ যদি যোগ হয়, 63-র সঙ্গে 30 কত হয়? 60 আর 30 হচ্ছে 90, 93 লক্ষ, প্রায় কোটির কাছাকাছি। হিসাব যদি ধরে নিই যে 90 লক্ষ বাদ যাচ্ছে, তাহলে ওই সংখ্যাটা প্রত্যেক বিধানসভায় আরও 10,000 করে বেড়ে যাচ্ছে, প্রায় 30,000-এর মতো, মানে 30,000-এর বেশি প্রত্যেক বিধানসভায় বাদ চলে যাবে। এই সংখ্যাটাই কিন্তু নির্ণায়ক ফ্যাক্টর। কারণ ভোটের দিন এই যে সমস্ত ভুয়ো ভোটার যে নামগুলো এখনো বিচারের তালিকায় রয়েছে, 12টার পর থেকে এরাই মাঠে নামতো। ওই যে ভুয়ো শিফটেড ভোটার যেগুলো থাকতো, তাদের নামে এরাই ভোট দিত। আর এদের একটা বাধ্যবাধকতা আছে, কারণ এদের তো প্রায় সবটাই বলতে গেলে দেখা যাবে, কিছু বাদ দিলে সব বাংলাদেশি রোহিঙ্গা। কারণ এদের সঙ্গে শাসক দলের যোগ, শাসক দলের হয়ে এরা কাজ করতে বাধ্য, কারণ শাসক দল জানে এরা বাংলাদেশের রোহিঙ্গা, ফলে কাজ না করলে জেলের ঘরে যেতে হবে, জেলের ভাত খেতে হবে। ফলে ভোটের দিন এরা শাসক দলের হয়ে জান প্রাণ লড়িয়ে দেয়। তারপরে তো বাকি দিনগুলো, বাকি বছরগুলো তারা খোলা ছুট পেয়ে যায়, রোজগার করার স্বাধীনতা পেয়ে যায়। তো এরাই এই ভোটে জালিয়াতিটা করে, এরাই ছাপ্পা ভোট দেয়, রিগিং করে, এরাই আগের দিন রাতে বোমা মারে, ভোটের দিন বিভিন্ন এলাকায় মানুষকে বাধা দেয়, সন্ত্রস্ত করে। সেটা এখন রয়েছে এই বিচারকদের কাছে। তারাই সেটা ঝাড়াই বাছাই করে ঠিক করবেন কার নাম ভোটার তালিকায় আসবে। এবার এই কাজটা কিভাবে করলো নির্বাচন কমিশন? রাজ্য তো মানে এই রাজ্যের যে শাসক দল নানাভাবে এটাকে আটকানোর চেষ্টা করেছে, বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে, সুপ্রিম কোর্টে গিয়ে এটা বন্ধ করতে চেয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কোনো প্ররোচনার ফাঁদে পা দেয়নি। গত 28শে অক্টোবর এনুমারেশন ফর্ম বিলি শুরু হলো, তারপরেই কাজটা শুরু হয়ে গেল। কিন্তু তার কিছুদিনের মধ্যেই নির্বাচন কমিশন বুঝতে পারল এ রাজ্যে কাজ করা খুব কঠিন। তারা জানে যে এটা সীমান্তবর্তী রাজ্য, এখানে অনুপ্রবেশের সমস্যাটাও রয়েছে ভয়ঙ্করভাবে। তাই এখানে অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় আছে এবং সেটা থেকে যেতে পারে, সেটা তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ছিল।
কিন্তু যে সমস্ত ইআরও এইআরওরা কাজ করছিল তারা সব রাজ্য সরকারের কর্মচারী, তাদের ওপর শাসক দল চাপ সৃষ্টি করছিল। যে সমস্ত বিএলও ছিল তারাও এই রাজ্য সরকারের অধীন কাজ করছে। তো ফলে তাদের দিয়ে এই ঝাড়াই বাছাইয়ের কাজটা সম্ভব নয়, কারণ শাসক দল তাদের উপরে চাপ সৃষ্টি করে এই ভুয়ো নথি দিয়ে সেগুলোকে আপলোড করে দিচ্ছিল। তো কিছুদিনের মধ্যেই নির্বাচন কমিশন সেটা বুঝে যায়। বুঝে গিয়েই সে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। সে রোল অবজারভার নিয়োগ করে। 28শে নভেম্বর, মানে ঠিক 1 মাসের মাথায়, সে একজন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করে। সুব্রত গুপ্ত নামে প্রাক্তন একজন আইএএস অফিসার তাকে রোল অবজারভার নিয়োগ করে। আপনারা অনেকেই দেখেছেন টিভিতে বিভিন্ন চ্যানেলে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন। তিনি খুব ঠান্ডা মাথার, উত্তেজিত হননি কখনো। নির্বাচন কমিশনও ঠান্ডা মাথায় কাজ করেছে, আর যে স্পেশাল রোল অবজারভার নিয়োগ করলো সুব্রত গুপ্ত, তিনি একজন ঠান্ডা মাথার। তিনি হচ্ছেন খড়গপুর আইআইটির একজন টপার। তো তাকে নিয়োগ করলো নির্বাচন কমিশন। তিনি রাজ্য সরকারের একজন অধীনে কাজও করেছেন, বর্তমানে রিটায়ার করেছেন। তিনি এই দায়িত্ব নিলেন। এরপরে যেটা হলো, মানে তাকে বসিয়ে দেওয়া হলো এই ডিএমদের মাথায়, কারণ এই ডিএমদের সরাসরি নিয়ন্ত্রণ করত নবান্ন, আর সেই ডিএমদের মাথার উপর বসিয়ে দেওয়া হলো এই সুব্রত গুপ্ত স্পেশাল অফিসারকে। আর তার নিচে রাখা হলো আরো 12 জন রোল অবজারভার। এই রোল অবজারভারদের অধীনে 12 জনের অধীনে কাউকে 2টো, কাউকে 3টে করে জেলার দায়িত্ব দিয়ে দেওয়া হলো। শেষ পর্যন্ত প্রায় 34 জন রোল অবজারভার কাজ করেছে। এই রোল অবজারভার অনেকের নামই আপনারা জানেন না, কিন্তু একজনের নাম বললেই আপনারা মনে করবেন যে হ্যাঁ, এর নাম জানি, শুনেছি। সি মুরুগান। এই নামটা আপনারা শুনেছেন পিসি ভাইপো দুজনের মুখেই। মাঝে মাঝেই তারা এই নামটা বলতেন ওই টিবোর্ডের অফিস থেকে বসে বসে সমস্ত কাজ করছেন। এই সি মুরুগানের কথাই বলতেন তিনি। তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল দিদিমণির এলাকা দক্ষিণ কলকাতা আর ভাইপোর এলাকা ডায়মন্ড হারবার সহ পুরো দক্ষিণ 24 পরগনা। তাই পিসি ভাইপো প্রথম থেকেই এই সি মুরুগানের সমালোচনা করে এসছেন। ফলে এটা থেকে বোঝা যাচ্ছে যে এই যে রোল অবজারভাররা তারা গুরুত্বপূর্ণ কাজ করেছেন। আর এই রোল অবজারভারদের নিচে তারপরে দিল মাইক্রো অবজারভার। কারণ মাইক্রো অবজারভারদের না দিলে যেটা হচ্ছিল, এই যে ফর্ম দেখছিল, ফর্ম আপলোড করছিল, সেটা করছিল তো এআরও আর এইআরওরা। তো সেই যে হাজার হাজার এআরও এইআরওরা করছিল, সেখানে কি করে নিয়ন্ত্রণ আনা হবে? সেখান থেকেই তো মূলটা বেরিয়ে যাচ্ছে। ওপরে এই অফিসাররা কতটা দেখবেন? তো সেই জন্য নির্বাচন কমিশন একটা অদ্ভুত সিদ্ধান্ত নিল যে মাইক্রো অবজারভার। আর এই মাইক্রো অবজারভার 8000-এর বেশি মাইক্রো অবজারভার নিয়োগ হলো। তারা রাজ্য সরকারের কর্মচারী নয়, তারা কেন্দ্রীয় সরকারের কর্মচারী। আর তারা সেখানে বসে গেল, তারা ইআরও এইআরওদের সঙ্গে বসে গিয়ে যে ফর্ম আপলোড হয়েছে সেগুলো তারা দেখলো, স্ক্রুটিনি করতে লাগলো। এবং স্ক্রুটিনি করে যেগুলোই দেখা যাচ্ছে ভুয়ো নথি রয়েছে, সেগুলোতে তারা ডাউটফুল লিখে দিল। ব্যাস, শাসক দল খেপে গেল। দিদিমণি বলতে শুরু করে দিলেন যে ইআরও এদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, এই মাইক্রো অবজারভারদের বাতিল করতে হবে। সুপ্রিম কোর্টে চলে গেলেন। কিন্তু মাইক্রো অবজারভাররা কিন্তু সরাসরি কোনো
পুরো দায়িত্বে ছিলেন না, তারা শুধু দেখভাল করছিলেন এবং তাদের সন্দেহটা লিখে দিচ্ছিলেন, সাহায্য করছিলেন। কিন্তু সাহায্য করলেও তো সেই আপত্তি উড়িয়ে দিয়ে এই এইআরও ইআরও বা ডিএমদের পক্ষে সম্ভব ছিল না সেটাকে আপলোড করে দেওয়া বা সেটা যাচাই না করে ছেড়ে দেওয়া। আর যার জন্যেই এই মাইক্রো অবজারভারদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেছিলেন, কিন্তু তাদের শেষ পর্যন্ত বাদ দেওয়া যায়নি। এখন বিচারকরা যে কাজগুলো করছেন সেইখানেও কিন্তু ইআরও এইআরও রয়েছে, মাইক্রো অবজারভাররাও রয়েছে তাকে সাহায্য করার জন্য। ফলে এই মাইক্রো অবজারভারদের ভূমিকাটা ছিল গুরুত্বপূর্ণ, আর তাদের জন্যই আজ এই যে 60 লাখ এখনো বিবেচনাধীন রয়েছে, যেগুলোর বিচার করছেন বিচারকরা, সেটা কিন্তু সম্ভব হয়েছে এই মাইক্রো অবজারভারদের জন্যই। আর শেষ মুহূর্তে যেটা করেছে নির্বাচন কমিশন, কারণ এই ভোটার তালিকা প্রকাশ হলেই যেটা হতো রাজ্য জুড়ে ব্যাপক হাঙ্গামা করার একটা পরিকল্পনা ছিল, সেটাও বানচাল করে দিয়েছে নির্বাচন কমিশন। কিভাবে করলো? এই ভোটার তালিকা প্রকাশের আগের দিন থেকেই রাজ্যে চলে এলো কেন্দ্রীয় বাহিনী, রুট মার্চ শুরু হয়ে গেল। গতকাল যখন ভোটার তালিকা প্রকাশ হচ্ছে তার আগেই গুরুত্বপূর্ণ জেলাগুলোতে সব জায়গাতেই কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে, তারা রুট মার্চ করছে। ফলে বড় কোনো গণ্ডগোলও আর পাকাতে পারেনি। কিছু কিছু জায়গায় তৃণমূলের যে কাউন্সিলররা রয়েছে তারা কিছু বিক্ষোভ দেখিয়েছে, কারণ তারা বিক্ষোভ দেখাতে বাধ্য। তারা একটা ওয়ার্ডের ভোটে নির্বাচিত হয়, সেই ওয়ার্ডেই যদি 300-400 ভোটার বাদ চলে যায় তাহলে তারা জিতে আসবে কি করে? কারণ এই যে ভুয়ো ভোটার, এই যে ফলস ভোট, সেটার নেতৃত্ব তো এই কাউন্সিলররাই দেন, এই লোক নিচু লেভেলের যারা, তো তারা তো সব থেকে বেশি এখন প্রথম ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো তারা কিছু বিক্ষোভ টিক্ষোভ টুকটাক দেখিয়েছে, কিন্তু বড়সড় কিছু করতে পারেনি, এবং বড়সড় যেটা যাতে করতে না পারে তার জন্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসছে, তারা ভোটের আগেই রুট মার্চ শুরু করে দিয়েছে। ফলে এই যে একটা চক্রান্ত ছিল, যে করেই হোক এটাকে বাধা দেওয়া, সেইটাকে নির্বাচন কমিশন খুব কৌশলে ঠান্ডা মাথায় ব্যর্থ করে দিয়েছে, এবং অবশেষে সফল হয়েছে নির্বাচন কমিশন। নমস্কার।